বাংলাদেশ উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আম্পান। বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি। আম্পানের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সব প্রস্তুতি আছে বললেন প্রধানমন্ত্রী। পরিস্থিতির সার্বক্ষণিক পর্যবেক্ষণ। বেড়ে চলেছে করোনা সংক্রমণ। আক্রান্তের নতুন রেকর্ড ১,৬১৭, আরও ১৬ জনের মৃত্যু। সংক্রমণের ঝুঁকি নিয়ে রাজধানী ছাড়ছে মানুষ। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঈদ যাত্রা। পবিত্র লাইলাতুল কদর আজ। ঘরে বসে ইবাদত বন্দেগীর আহ্বান আলেম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার সংবাদে। সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124। এছাড়া সংবাদে আরও থাকছে: করোনায় জন্ম নেয়া জিরাফ শাবক দুর্জয়। জাতীয় চিড়িয়াখানায় বেড়ে উঠছে কোলাহলমুক্ত পরিবেশে। শুরুতেই ঘূর্ণিঝড় আম্পান প্রসঙ্গ। কিছুটা দুর্বল হয়ে বাংলাদেশ উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আম্পান। এটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সুন্দরবন এলাকা অতিক্রম করছে। বাতাসের গতিবেগ ১৬০ থেকে ১৮০ কিলোমিটারের মধ্যে রয়েছে। সাতক্ষীরা, যশোর, খুলনা, বাগেরহাট সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। বেড়েছে নদ নদীর পানি। ভোলার চরফ্যাশনে গাছের ডাল ভেঙে একজন মারা গেছে। প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। অপেক্ষাকৃত দুর্বল আম্পানের অগ্রভাগ বাংলাদেশের উপকূলে আঘাত হেনেছে। ২০ কিলোমিটার গতিতে ধেয়ে এগিয়ে যাচ্ছে আম্পান। এরই মধ্যে গতিপথ বদলে এগিয়ে যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের দিকে। আবহাওয়া অফিসের তথ্য মতে বাতাসের গতিবেগ রয়েছে ১০০ থেকে ১২০ কিলোমিটার। এই ঘূর্ণিঝড়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জলোচ্ছ্বাস হবে, যে ১০ থেকে ১৫ ফিট পর্যন্ত পানি উঠবে আর বৃষ্টি বাদল থাকবে। কিন্তু আমরা যে পরিমাণ আশা করেছিলাম, যে পরিমাণ ক্ষয়ক্ষতি হবে, আল্লাহর ইচ্ছায় তার চেয়ে কম ক্ষয়ক্ষতি হচ্ছে। ঘূর্ণিঝড়টা অলরেডি ল্যান্ডে উঠেছে, ওটার শক্তিমাত্রা কমে গেছে, বাতাসের বেগটাও কমে গিয়েছে, কিন্তু বৃষ্টি বাদল হবে, অনেক ঝড় বৃষ্টি হবে বেশি। সতর্কতায় পায়রা ও মংলায় ১০ নম্বর মহাবিপদ এবং চট্টগ্রাম ও কক্সবাজারকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এরই মধ্যে পানি বাড়ছে উপকূলে। ধারণা করা হচ্ছে ঝড়ের প্রভাবে স্বাভাবিকের চেয়ে ১০ থেকে ১৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় রয়েছে। আম্পানের প্রভাবে সকাল থেকে মংলা, কক্সবাজার, সাতক্ষীরা সহ উপকূলীয় এলাকায় শুরু হয় বৃষ্টি। আম্পানের প্রভাবে নদ নদীর পানি এরই মধ্যে ৩ থেকে ৪ ফুট বৃদ্ধি পেয়েছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বাড়িঘরে ঢুকেছে জোয়ারের পানি। এদিকে ঝালকাঠির কাঠালিয়ায় জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৪ ফুট বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয় বাড়িঘর ও ফসলি জমি। ভেসে গেছে জলাশয়ের মাছ। দুর্গত মানুষের জন্য ১৪টি সাইক্লোন সেন্টার ও ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার করা হচ্ছে। মজুদ রয়েছে শুকনো খাবার। প্রস্তুত আছে ৭টি মেডিকেল টিম। ঘূর্ণিঝড়ের প্রভাবে বরিশালে বয়ে যাচ্ছে বৃষ্টি ও দমকা হাওয়া। আশ্রয় কেন্দ্রে গেছে ১০ উপজেলার প্রায় ১ লাখের বেশি মানুষ। চাঁদপুর শহর ও চরাঞ্চলের মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিতে সকাল থেকে চলছে সতর্কতামূলক প্রচারণা। আম্পানের ছোবল থেকে রক্ষা করতে ২২ লাখ মানুষকে ১২,০৭৮টি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। এবারে ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতির সার্বিক বিষয় নিয়ে আমাদের সাথে আবহাওয়া অফিস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম জুয়েল। জসিম, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, প্রণব শুনতে পাচ্ছি। জসিম, আপনার কাছে জানতে চাই ঘূর্ণিঝড়ের এখনকার গতি প্রকৃতি নিয়ে আবহাওয়া অফিস কি বলছে? ধন্যবাদ প্রণব। আসলে সন্ধ্যা কিছু আগে অর্থাৎ ৬:৪টার দিকে আবহাওয়া অফিসের উপপরিচালক আমাদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি আমাদের বলেছেন যে
ঘূর্ণিঝড় আম্পানের যে গতি ছিল, যে শক্তি ছিল, সেই শক্তি অনেকটাই দুর্বল হয়ে গেছে এবং সে কিছুটা দুর্বল হয়ে বাংলাদেশে আসলে আঘাত হেনেছে তার কিছু পরে। এবং সে একই সঙ্গে কিন্তু আমপান তার তার দিক পরিবর্তন করে কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের দিকে তিনি আমপান পশ্চিমবঙ্গের দিকে আবার মুখ করেছে, অর্থাৎ ওদিকে বের হয়ে যাওয়ার একটি ওই পথে তিনি যাচ্ছেন। এবং একই সঙ্গে তারা বলেছে তারা যে ধরনের আশঙ্কা করেছিল যে ক্ষতি হওয়ার যেসব আশঙ্কা কিংবা যেসব ঝড় হবে, অনেক বেশি ক্ষয়ক্ষতি হবে বা প্রাণের ঘটনাও ঘটতে পারত, এই ধরনের একটা আশঙ্কা করেছিল, সেই ধরনের কোনো সম্ভাবনা জসিম, আপনি থাকুন সেখানে, পরবর্তীতে আমরা আবার আপনার সাথে যুক্ত হব। এই মুহূর্তে আমরা যেতে চাই বাগেরহাটে, সেখানে আছেন আমাদের সহকর্মী মইনুল ইসলাম। মইনুল, শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই? জি প্রণব, আপনাকে শুনতে পাচ্ছি। আমি আপনাকে একটু বলে রাখি, সুপার সাইক্লোন আম্পানের প্রভাব বাগেরহাটে বৃষ্টির সাথে সাথে প্রচন্ড ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। নল নদী খাল বিলের পানি প্রচন্ড বেড়ে গেছে, আশঙ্কাজনক ভাবে বেড়ে গেছে। জেলার নিম্ন অঞ্চলে প্লাবিত জোয়ারের পানি প্রচন্ড আকারে বাড়তে শুরু করেছে। জেলার শরণখোলা ও মোংলা উপজেলার অঞ্চলের গুলোতে নিম্ন অঞ্চলের মানুষগুলো আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য ছুটাছুটি শুরু করেছে। কোনো জায়গায় ঠাঁই নেই এই আশ্রয় কেন্দ্রে, তারপরও আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য মানুষ খুব ছুটাছুটি করছে। এ পর্যন্ত 3 লক্ষাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে, প্রায় 1.5 লক্ষাধিক গবাদি পশু আশ্রয় নিয়েছে। স্থানীয় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে এই সহযোগিতা করে সাইক্লোন সেন্টারে নেওয়ার জন্য সহযোগিতা করছে। এই মুহূর্তে বাতাসের প্রভাবটা এমনই ভাবে বেড়ে চলেছে যে মানুষ সুস্থ ভাবে দাঁড়াতেও পারছে না। এই অবস্থা থেকেও তারপরও যেভাবে মানুষকে ছুটোছুটি করে সাইক্লোন সেন্টারে নেওয়ার জন্য সকলে ব্যস্ত হয়ে পড়েছেন। সাথে সাথে এখানে যারা মেডিকেল টিম আছেন, যারা স্বেচ্ছাসেবক আছেন, তারা আন্তরিক ভাবেই যারা বৃদ্ধ এবং প্রতিবন্ধী যারা আছেন তাদেরকে আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য প্রচন্ড আকারে চেষ্টা করে যাচ্ছেন। প্রণব, এই ছিল আমার কাছে বাগেরহাটের এ পর্যন্ত এখানকার সর্বশেষ খবর। মইনুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাগেরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মইনুল ইসলাম। এবারে আমরা যেতে চাই খুলনায়, সেখান থেকে আমাদের পরিস্থিতি জানাবেন মহেন্দ্রনাথ সেন। ঘূর্ণিঝড় আমফানের প্রভাব কিন্তু ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। নদীতে ভাটা থাকার পরেও কিন্তু পানি সরছে না। আমরা যতটুকু জানতে পেরেছি যে জোয়ার আসবে কিন্তু রাত 8টা বা 9টায়। আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই, সুন্দরবন উপকূলীয় অঞ্চল দাকব এবং কয়রায় ইতিমধ্যেই সুন্দরবন এলাকাগুলোতে বেড়িবাঁধের ব্যবস্থা এলাকার লোকেরা প্রতিবাদে বিভিন্নভাবে তারা প্রতিরোধ করার চেষ্টা করছে। দাকবে আমরা জানতে পেরেছি সেখানে পানি কিন্তু বেড়িবাঁধ উঠছে, রাস্তায় চলে আসছে। সব মিলিয়ে এখন কিন্তু আমফানের যে গতিবেগ, সেই গতিবেগ কিন্তু যাচ্ছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে এত বেগে বায়ু প্রবাহ হচ্ছে যা ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন। সব মিলিয়ে অঞ্চলের মানুষ এখন এই ছিল খুলনা থেকে আমার কাছে পাওয়া সর্বশেষ। খুলনার পরে আমরা যেতে চাই চাঁদপুরে, সেখানে আছেন সহকর্মী নেয়ামত হোসেন। চাঁদপুরে আমফান মোকাবেলায় জেলা ও উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। জেলায় 325টি আশ্রয়কেন্দ্র, 170টি মেডিকেল টিম, 90 জন রেসকিউ সদস্য, 330 জন স্কাউট সদস্য, ফায়ার সার্ভিস উদ্ধার টিম, 6টি নৌ থানার 21 জন পুলিশ সদস্য প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্রের জন্য 100 মেট্রিক টন চাল, 2 লাখ টাকা নগদ, শিশু ও গোখাদ্যের জন্য 2 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত চাঁদপুরে তেমন কোনো দমকা হাওয়া বা বৃষ্টিপাত নেই। ঘূর্ণিঝড়ের কিছুক্ষণ আগের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী মোংলা থেকে আবুল হোসেন। ঘূর্ণিঝড় আমপানের প্রভাব কিন্তু মোংলা ইতিমধ্যে পড়তে শুরু করেছে। বিকাল বাড়ার সাথে সাথে এখানকার পরিবেশটা কিন্তু একটু বিক্ষুব্ধ হয়ে উঠেছে। বাতাসের গতিবেগ কিন্তু খুবই প্রচন্ড
আরও আকার বেড়ে গেছে, তার সাথে থেমে থেমে ভারী বর্ষণ হচ্ছে এখানে। এর পাশাপাশি পানি কিন্তু স্বাভাবিকের চাইতে 3 থেকে 4 গুণ বেড়ে গেছে। প্রচণ্ড আনা হয়েছে। শাহজাহান আমাকে জানিয়েছেন ঝড় পরবর্তী যে উদ্ধার তৎপরতায় মোংলা বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু 10টি উদ্ধারকারী জাহাজ ইতিমধ্যে সেখানে প্রস্তুত রাখা হয়েছে। ওদিকে মোংলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় তাদেরকে যেতে বাধ্য করা হচ্ছে, এমন কর্মযোগ্য তারা কিন্তু বিকেল থেকে চালিয়ে যাচ্ছে। এই ছিল আসলে। দর্শক, ঘূর্ণিঝড় আম্পানের আরও খবর রয়েছে সংবাদের পরবর্তী অংশে। এবারে চলে যাচ্ছি অন্যান্য খবরে। ঘূর্ণিঝড় আম্পান পরিস্থিতির সার্বিক পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভা থেকে দিয়েছেন নানা দিক নির্দেশনা। প্রধানমন্ত্রী বলেন, ক্ষয়ক্ষতি মোকাবেলায় সব প্রস্তুতি আছে। জনগণের জানমাল রক্ষায় সরকার সর্বাত্মক চেষ্টা করছে বলেও জানিয়েছেন তিনি। বিস্তারিত থাকছে রিপোর্টে। ঘূর্ণিঝড় আম্পানের মতো দুর্যোগ মোকাবেলায় সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বসে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভা। ক্ষয়ক্ষতি মোকাবেলায় নেয়া ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। উপকূলীয় এলাকার মানুষের জানমাল রক্ষায় সব রকম প্রস্তুতির নির্দেশ দেন তিনি। প্রাকৃতিক দুর্যোগ, এখানে কারো হাত নেই, আমরা ঠেকাতে পারবো না, কিন্তু মানুষের জানমাল কতটুকু রক্ষা করা যায় সেই ব্যবস্থাটা আমরা নিতে পারি এবং সেটা আমরা নিয়ে যাচ্ছি। প্রত্যেক এলাকা ভিত্তিক যে কমিটিগুলি আছে এবং প্রত্যেক এলাকায় আমাদের যারা দায়িত্ব, তো প্রত্যেকে এ ব্যাপারে যথেষ্ট সচেতন এবং পূর্বাভাস পাওয়ার সাথে সাথেই আমার কী কী করণীয় সে সম্পর্কে সবাইকে যেমন সজাগ করে দেওয়া। উপকূলীয় এলাকার লোকজনকে নিরাপদে নেয়ায় সন্তোষ প্রকাশ করেন সরকার প্রধান। বর্তমানে আমরা যে সাইক্লোন শেল্টারগুলি করেছি মাল্টিপারপাস সাইক্লোন শেল্টার, এমনি সাইক্লোন শেল্টার বানিয়ে রাখলে সেগুলি ব্যবহার না হলে নষ্ট হয়, কিন্তু সেগুলি আমরা যেমন বিভিন্ন অফিসিয়াল কাজে ব্যবহার করি, আর সেই সাথে আবার যখন দুর্যোগ আসে তখন শেল্টারের ব্যবস্থা করি। বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাইক্লোন শেল্টার। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় আগে থেকেই সব প্রস্তুতি নিয়ে রাখে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী জানিয়েছেন, করোনা মহামারীর মধ্যে প্রায় 24 লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে। তাদেরকে প্রয়োজনীয় সংখ্যক মাস্ক ও স্যানিটাইজার দেয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। জেউ জুবাইরের রিপোর্ট। অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। আগে থেকেই মাইকিং করে সতর্ক করা হয় উপকূলের বাসিন্দাদের, প্রস্তুত করা হয় আশ্রয়কেন্দ্র। এরই মধ্যে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে উপকূলবাসীকে। 14,636টি আশ্রয়কেন্দ্র এবং সেখানে 23,90,307 জনকে আশ্রয়কেন্দ্র নিয়ে আসা হয়েছে এবং একই সাথে 5,17,432টি গবাদি পশুকেও আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে। করোনা মহামারীর মধ্যে আম্পান দুর্যোগ রোধে সামাজিক দূরত্বের পাশাপাশি প্রয়োজনীয় মাস্ক, স্যানিটাইজার সরবরাহ করা হয়েছে বলেও জানান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী। শনাক্ত হয়েছে যাদের করোনা এবং অথবা তাদের সংস্পর্শে এসে কোয়ারেন্টাইনে আসে, তাদের জন্য কিন্তু আলাদা কক্ষের ব্যবস্থা করা হয়েছে আশ্রয়কেন্দ্রগুলোতে। জে ইউজুবায়ের, 21 টেলিভিশন, ঢাকা। এবারে করোনা প্রসঙ্গ। বেড়েই চলেছে করোনা সংক্রমণ। 24 ঘন্টায় আক্রান্ত হচ্ছে 1,617 জন। এ নিয়ে মোট আক্রান্ত 26,738। একদিনে 16 জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা এখন 386। নতুন করে 214 জন সুস্থ হওয়ায় এ সংখ্যা প্রায় 5,000। নিয়মিত বুলেটিনে কোভিড-19 বিষয়ক নানা পরিসংখ্যান তুলে ধরে সবাইকে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। করোনা ভাইরাস সংক্রমণের 74তম দিনে বাংলাদেশ। কোভিড-19 রোগী গেল 3 সপ্তাহে বেড়েছে প্রায় 50%। প্রায় 2.5 মাসের হিসেবে প্রতি সপ্তাহেই বেড়েছে আক্রান্তের সংখ্যা। নিয়মিত বুলেটিনে জানানো হলো 24 ঘন্টায় 11,138 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে পরীক্ষা করা হয়েছে 10,207 জনের নমুনা।
এর মধ্যে করোনা পজিটিভ ১,৬১৭ জন, মৃত ১৬ জন বিভিন্ন বয়সী। এদের বেশিরভাগই ঢাকা ও চট্টগ্রাম বিভাগের। এই ১০,২০৭ পরীক্ষার মধ্যে শনাক্ত হয়েছে গত ২৪ ঘন্টায় ১,৬১৭ জন এবং এ পর্যন্ত শনাক্ত ২৬,৭৩৮ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ১৬ জন এবং এ পর্যন্ত ৩৮৬ জন। সংক্রমণ বাড়ছে, তাই স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। সেই সাথে মানসিক শক্তি ধরে রাখারও আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের। মশলা যেমন আদা বা লবঙ্গ এই জাতীয় মশলা দিয়ে পানি গরম করে সেই পানি দিয়ে গার্গেল করা এবং পানিটি পান করলে অনেকেই তাদের অভিজ্ঞতা থেকে বলছেন যে তারা এটাতে সুস্থ বোধ করেছেন। আপনারাও যারা আক্রান্ত আছেন তারা এইগুলো ফলো করতে পারেন। ৪২টি ল্যাবের সঙ্গে নতুন করে করোনা পরীক্ষায় যুক্ত হয়েছে ইউনাইটেড হাসপাতাল। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই পরিবারের সাথে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে বহু মানুষ। গণপরিবহন বন্ধ, ঢাকা ছাড়তে আছে নিষেধাজ্ঞাও। তারপরও সবকিছু উপেক্ষা করেই ব্যক্তিগত যানবাহন এবং গাড়ি ভাড়া করে রওনা হয়েছেন অনেকেই। ঢাকা থেকে বের হওয়ার সড়কগুলোতে সৃষ্টি হয় তীব্র যানজট। রাসেল খানের রিপোর্ট। ঢাকা থেকে বের হওয়ার সব পথে চেকপোস্ট, আছে সংক্রমণের ঝুঁকি। তারপরও ঈদ উদযাপনে বাড়ি ফেরা আটকানো যাচ্ছে না। আপনার মেঘনা যায়, মেঘনাথের ওই পারে আবার যায় দাউদকান্দি বাইঙ্গা কুমিল্লা এইভাবে যাইতে আছে। সরকারি নির্দেশনা অনুযায়ী রাজধানীর সবগুলো প্রবেশ মুখে কড়াকড়ি আরোপ করা হয়েছে। গণপরিবহন কিংবা যাত্রীবাহী যে কোনো যান চলাচলে নিষেধাজ্ঞা আছে। কে শোনে কার কথা? সবকিছু উপেক্ষা করে নানা অজুহাত দেখিয়ে ব্যক্তিগত কিংবা ভাড়া করা গাড়িতে বাড়ি ছুটছেন মানুষ। না আমরা তো দুটা বাচ্চা তো আর আমার বাড়ির বউ আর আমার বড় ছেলে রুগী নিয়ে গেছিলাম হসপিটালে। সড়কে মোটর বাইকের অভাব নেই। পুলিশের চোখ ফাঁকি দিয়ে যাত্রী নিয়ে ছুটছে মোটর বাইকগুলো। যাত্রাবাড়ি থেকে লইছি আপনার দাউদকান্দি ব্রিজ পর্যন্ত ৬০০ টাকা ভাড়া, পরিবারের সাথে ঈদ করার জন্য যাইতেছি। যানবাহন নিয়ন্ত্রণে আগের থেকে কড়া অবস্থানে পুলিশ। অনেক ব্যক্তিগত গাড়িকে ফেরত পাঠিয়েছে তারা। ঢাকার বাইরে কোনো গাড়ি, প্রাইভেট গাড়িগুলোকে যেতে দিচ্ছি না এবং পণ্যবাহী গাড়িতে করে কোনো যাত্রী যেন যেতে না পারে সেই বিষয়টা আমরা নিশ্চিত করছি। পুলিশ জানিয়েছে আগামী কয়েকদিন ঢাকা থেকে বের হওয়া ও ঢোকার পথগুলোতে কড়া পাহারা থাকবে। রাসেল খান, ২১শে টেলিভিশন, ঢাকা। পবিত্র লাইলাতুল কদর আজ। ইসলাম ধর্মমতে এই রাত হাজার রাতের চেয়ে উত্তম। ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র লাইলাতুল কদর পালন করেন ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে। করোনা সংক্রমণের প্রেক্ষাপটে এবার ঘরে বসে নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকির আসকারের মধ্য দিয়ে পবিত্র শবে কদর পালনের আহ্বান ইসলামী চিন্তাবিদদের। মফিউর রহমানের রিপোর্ট। মুসলমানদের কাছে মহিমান্বিত রাত শবে কদর। এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয় এবং এই রাতকে কেন্দ্র করে আল কদর নামে একটি সূরাও নাজিল হয়। ইবাদত বন্দেগী এবং আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য মোনাজাত করে এই রাত কাটান ধর্মপ্রাণ মুসলমানরা। 20শে রমজানের পর যে কোনো বিজোড় রাতে কদর হতে পারে এমন মত থাকলেও 26শে রমজানের দিবাগত রাতই লাইলাতুল কদর বলে বেশিরভাগ আলেমদের অভিমত। শবে কদর অর্থ হল মর্যাদার রাত। আরবি লাইলাতুল কদর মানে সম্মানিত রাত। অন্যান্য বছর এ রাত ঘিরে ঘর থেকে মসজিদ পর্যন্ত থাকে ইবাদত বন্দেগীর নানা আয়োজন। বেশিরভাগ মুসল্লি মসজিদে ইবাদত বন্দেগী করে রাত পার করতেন। এবারের পরিস্থিতি ভিন্ন। করোনা সংক্রমণের এই সময়ে ঘরে বসেই নফল ইবাদতের পরামর্শ আলেমদের। মসজিদে আসার ক্ষেত্রে আমরা অবশ্যই সতর্কতা অবলম্বন করব, যাতে করে কোনোভাবেই আমাদের স্বাস্থ্যবিধি যেটা লঙ্ঘন না হয়, যেটা আমার নিজের জন্য এবং অপরের জন্য ঝুঁকির কারণ হতে পারে, এই বিষয়টি অবশ্যই আমরা লক্ষ্য রাখব। ইসলাম ধর্মমতে হাজার মাসের ইবাদতের চেয়ে শবে কদরের ইবাদত বেশি সোয়াবের।
আজ রাতের এই গুরুত্ব তাৎপর্য বুঝে আমাদেরকে রব্বুল আলামিনের কাছে নিজেদের সমস্ত গুনাহের জন্য ক্ষমা চেয়ে আল্লাহ পাকের কাছে যত ধরনের আবেদন আছে, নিবেদন আছে, সব করতে হবে। শুধু নিজেরাই ইবাদত বন্দেগী করলে চলবে না, বরং নিজেদের পরিবার পরিজন সহ সকলকে এই রাতের জন্য প্রস্তুত করতে হবে। এমন পুণ্যময় বলেই মুসলমানদের কাছে এই রাত এত বেশি মর্যাদাশীল। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরছি তখন থাকবে। করোনা মোকাবেলায় কর্মহীন মানুষের পাশে আওয়ামী লীগ, জনগণকে এগিয়ে আসার আহ্বান। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। এবারে ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে সাতক্ষীরার খবর জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিনি। ঘূর্ণিঝড় আমপানের প্রভাবে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে প্রচন্ড আকারে ঝোড়ো হাওয়া, দমকা এবং সেই সাথে ব্যাপক বৃষ্টি হচ্ছে। উপকূলীয় নদীগুলিতে উত্তাল অবস্থা দেখা দিয়েছে। 6 থেকে 7 ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। এদিকে ওই ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন স্থানে গাছপালা পড়েছে। বিকেল থেকে শুরু হওয়া এই দমকা হাওয়া এবং ঝোড়ো হাওয়ায় বিভিন্ন স্থান থেকে ঘরবাড়ি এবং গাছপালা পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এদিকে সাতক্ষীরার এই ঘূর্ণিঝড় আমফান মোকাবেলায় সাতক্ষীরায় 1907টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এখানে 3,76,760 জন মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে। এছাড়া 30,930টি গণদিবসিকা নিরাপদ স্থানে আশ্রয় রাখা হয়েছে। এছাড়া এখানে 103টি মেডিকেল টিম এবং 12,005 জন স্বেচ্ছাসেবক কর্মী প্রস্তুত রয়েছে। এদিকে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলিতে রাতের খাবার, ইফতারি, সেহরি দেওয়া হচ্ছে। শিশুদেরকে শিশু খাদ্য সরবরাহ করা হচ্ছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, সবচেয়ে দুঃখজনক যে সাতক্ষীরার উপকূলীয় এলাকার ফেরিঘাটগুলি অত্যন্ত নাজুক অবস্থা। ইতিমধ্যে কৈখালী ইউনিয়ন ও কাশিমারি ইউনিয়নের 2টি ফেরিঘাটে ভাঙন দেখা গেছে এবং ভিতরে পানি প্রবেশ শুরু করেছে। এবং 27 কিলোমিটার উপকূলীয় 27 কিলোমিটার ফেরিঘাটের মধ্যে 37 কিলোমিটার ঝুঁকিপূর্ণ ছিল। এই সমস্ত ঝুঁকিপূর্ণ ফেরিঘাটগুলি যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমাদের সাতক্ষীরায় এত ঝড় হচ্ছে যে মানুষ ঝড় হওয়ার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। বিকাল থেকে শুরু হওয়ার ঝড় হওয়ার এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। এই ছিল সাতক্ষীরা থেকে আমফান এর সংবাদ, সর্বশেষ সংবাদ। ধন্যবাদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছিলেন। এবারে জানাবো ভোলার খবর। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবাউদ্দিন শিপু। দুঃখিত দর্শক, আমরা মেজবাউদ্দিন শিপুকে এখনো সংযুক্ত করতে পারিনি। আমরা পরবর্তীতে পেলে তার খবরাখবর আমরা সেখান থেকে জানাতে চেষ্টা করব। মেজবা, শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি। মেজবাউদ্দিন শিপু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। আপনার কাছে একটু জানতে চাই যে ভোলায় ঘূর্ণিঝড় আমপানের সার্বিক পরিস্থিতি কি এখন? আপনি জানেন যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোলায় প্রচন্ড বাতাস বইছে। এই মুহূর্তে ভোলায় থেমে থেমে দমকা হাওয়া বইছে এবং থেমে থেমে কিছুক্ষণ পর পর কিন্তু বৃষ্টি হচ্ছে। এক ধরনের আতঙ্কগ্রস্ত মধ্যে আছে এই ভোলার জেলার মানুষ। আমাকে ভোলার জেলা প্রশাসন জানিয়েছেন যে ভোলার যে বিচ্ছিন্ন যে চরগুলো রয়েছে সেই চরগুলো থেকে প্রায় 3,60,000 মানুষকে তারা মূল ভূখণ্ড যে আশ্রয় কেন্দ্রে যে নিরাপদ স্থান রয়েছে সেখানে তারা আনতে পেরেছেন। ওই আশ্রয় কেন্দ্রগুলোতে যারা এই মুহূর্তে অবস্থান করছেন তাদের জন্য রয়েছে শুকনো খাবার এবং রান্না করা খাবারের সুব্যবস্থা। আমাকে জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক আরো জানিয়েছেন যে করোনার প্রভাবের কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত করে যারা সাইকোলজি সেন্টারে আশ্রয় নিয়েছেন তাদেরকে রাখা হয়েছে। আমাকে ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানিয়েছেন যে আইন শৃঙ্খলা সহ ওই সাইকোলজি সেন্টারে যারা আশ্রয় গ্রহণ করেছেন নারী
পুরুষ, তাদের প্রত্যেককে যেন একটি নিরাপদ ভাবে থাকতে পারেন সেই ব্যবস্থাটা তারা নিয়েছে। এবং বিভিন্ন চরাঞ্চল থেকে পুলিশ বাহিনীর সদস্যরা ইতিমধ্যে অনেক মানুষকে আশ্রয় কেন্দ্রে এনে রাখছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখছি, এখন কিন্তু রাত হয়ে গেছে, রাত হওয়ার সাথে সাথে কিন্তু বাতাসে তীব্রতা বাড়তেছে। আমাকে কিছুক্ষণ আগে ভোলার চরফেশনের ঢালচর থেকে জানানো হয়েছে যে সকালে দুপুরের দিকে যে জোয়ারটি এসেছিল সেই জোয়ারটি যেতে যেতে না যেতে আবারও জোয়ার চলে আসাতে ওই অঞ্চলের কিন্তু ৩,৫০০ থেকে ৪,০০০ মানুষ আবারও পানিবন্দী হয়ে পড়েছেন। এবং আমাকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মাইনুল হোসেন বিপ্লব জানিয়েছেন যে প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগ দলীয় নেতা কর্মীরাও এই সব সাইকেল শেল্টারে যে জনগণের দেখাশোনা করছে এবং তাদের খাদ্য সামগ্রী তারাও বিতরণ করছেন। আমাদের ভোলা ৩ আসনের সংসদ সদস্য জনাব নবী চৌধুরী জানিয়েছেন যে তার এলাকার লালমোহন তজুমুদ্দিনের যেই বেড়িবাঁধ রয়েছেন সেই বেড়িবাঁধটির কিছু অংশ ফাটল ধরেছে। ফাটল ধরার সাথে সাথেই তারা সেখানে স্থানীয় প্রশাসনকে নিয়ে ওই জায়গাটি তারা কিন্তু শিপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোলা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মেজবাউদ্দিন শিপু। করোনা মহামারী মোকাবেলায় ১,২০,০০,০০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আওয়ামী লীগ। একই সাথে ১০ কোটি টাকার নগদ অর্থ সহায়তাও দিয়েছে দলটি। শুধু সরকার নয়, জনগণকেও মহামারী মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। বিস্তারিত থাকছে রিপোর্টে। সুষমভাবে করোনা কাল ও পরবর্তী বাংলাদেশ নিয়ে এই অনলাইন আলোচনা। বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড পেজে এই আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় নেতারা। খাদ্য আহরণের জন্য মানুষকে আজকে সংগ্রাম করতে হচ্ছে। নেতারা বলেন, দলের সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। 15 মে পর্যন্ত সারা বাংলাদেশে দলীয়ভাবে সাংগঠনিকভাবে ১,২০,০০,০০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে এবং ১০ কোটি টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছে। বৈশ্বিক মহামারীতে সরকারি সহায়তা দরিদ্র, নিম্ন ও স্বল্প আয়ের মানুষের ঘরে পৌঁছেছে। শুধু সংকট নয়, অর্থনীতিকে চাঙ্গা রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আলোচকরা। আমরা যেমন এই সংকটটি মোকাবেলা করতে হবে, একই সঙ্গে কিন্তু আমাদের যে অর্থনীতি সেটিকেও কিন্তু আমাদের একটা সুস্থতার জায়গায় আমাদের রাখতে হবে। বিচক্ষণতার সঙ্গে সেগুলো গ্রহণ করবার সরকার চেষ্টা করছে। দেশের উন্নয়ন আর অগ্রগতিতে দলীয় নেতাকর্মীদের আরো জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক। কর্মহীন মানুষের খোঁজ খবর রাখুন, দেখুন কোথায় মানুষ কষ্টে আছে, না খেয়ে আছে, অনেকে ভাসমান অবস্থায়, ছিন্নমূল মানুষ, তাদের পাশে দাঁড়াতে। কোনো দল বা গোষ্ঠী নয়, সম্মিলিত প্রচেষ্টা সব সংকট উত্তরণের বড় হাতিয়ার বলে মনে করে আওয়ামী লীগ। এই তিনটাকে সমন্বয় করে এক অঞ্চলের। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে খেটে খাওয়া মানুষের জীবিকা রক্ষা আর মসজিদে নামাজ আদায় বিএনপির সহ্য হচ্ছে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ের নিজ দপ্তর থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকায় যুক্ত হয়ে ইমাম মুয়াজ্জিনদের ঈদ উপহার ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আগে সীমিত আকারে যেখানে নামাজ হতো সেখানে শারীরিক দূরত্ব বজায় রেখে যাতে সবাই নামাজ আদায় করতে পারে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী লকডাউন শিথিল করেছে। অথচ এগুলো বিএনপির সহ্য হচ্ছে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে যে ছোট দোকানদাররা কিছু বিক্রি করে যে তাদের বাচ্চা কাচ্চাকে খাওয়ানোর একটা পথ পাচ্ছে, তাদের জীবিকা নির্বাহ করার একটা কিছুটা হলেও সুযোগ পাচ্ছে, মানুষ যে মসজিদে গিয়ে নামাজ পড়ছে, এগুলো সম্ভবত তাদের সহ্য হচ্ছে। জিরাফ শিশু দুর্জয়, লাবণ্য আর রাজার ছেলে সন্তান। করোনা মহামারীর সময় জন্ম। জাতীয় চিড়িয়াখানায় কোলাহলমুক্ত পরিবেশে বাবা মায়ের আদরে বেড়ে উঠছে দুর্জয়। চিড়িয়াখানা কর্মীদের আদরের জিরাফ শিশুটির কথা জানাচ্ছেন মাহমুদ হাসান। দুর্জয়ের জন্ম 25 মার্চ। করোনার কারণে দর্শনার্থীর প্রবেশ নেই চিড়িয়াখানায়। কোলাহলমুক্ত পরিবেশে তার জন্ম। মায়াবী চোখ ঘুরে ঘুরে দেখছে সবকিছু। দুর্জয়ের বাবা রাজা
এতক্ষণ খাওয়ায় ব্যস্ত ছিল। ছেলের ছবি তুলতে গেলে সন্তানের সুরক্ষায় তেড়ে আসে ক্যামেরাম্যানের দিকে। জিরাফদের দেখাশোনার ভার আজগর আলীর উপর। জন্মের পর থেকে দুর্জয় মায়ের আদর ছাড়া কিচ্ছু বোঝে না বলে জানান তিনি। দূষণমুক্ত শান্ত পরিবেশে তার শারীরিক গঠনও বেশ ভালো। সারাদিন মায়ের সাথে থেকে থেকে বেড়ে উঠছে জিরাফের বাচ্চাটি। দর্শনার্থী না থাকাতে চিড়িয়াখানার সকল প্রাণী তার খাঁচা চতুর্দিকে ঘুরতেছে, বেড়াইতেছে স্বাধীনভাবে, তাদের খাবারটা ঠিকভাবে খাচ্ছে, অপচয় করছে না এবং তাদের প্রজনন কাজ ঠিকভাবে করে যাচ্ছে। এবং গত 25শে মার্চ সকালে জিরাফে একটা পুরুষ বাচ্চা দিয়েছে এবং যেহেতু বাচ্চা এটা দুর্যোগকালে প্রসব করেছে, এই জন্য আমরা নাম রেখেছি দুর্জয়। শুধু জিরাফ নয়, কোলাহলমুক্ত পরিবেশ প্রায় সকল প্রাণীর প্রজননে সহায়ক বলেও জানান তিনি। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে পর্যটন। নাটোর রাজবাড়ির বিনোদন কেন্দ্রে দর্শনার্থীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। অন্যান্য মৌসুমের তুলনায় এবার দর্শনার্থীর সংখ্যা খুবই কম। শহরের প্রবেশ মুখগুলোতে 5 থেকে 6 কিলোমিটার পথ সরু হওয়ায় যানবাহন চলাচলে বিঘ্নের সৃষ্টি হয়। এ কারণে যানবাহন চালকরা রাজবাড়ি পর্যন্ত যেতে চান না। এতে দর্শনার্থীর সংখ্যাও কমে গেছে। সিসি ক্যামেরা সহ শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা রয়েছে রাজবাড়ি চত্বরে। তবুও সুযোগ সন্ধানী বখাটে ও ছিনতাইকারীদের কারণে নিরাপত্তার শঙ্কাও রয়েছে দর্শনার্থীদের মাঝে। আবারও বিরতি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরব তখন থাকবে। ভারত বাংলাদেশের নৌ পরিবহন ও বাণিজ্য প্রটোকলে দ্বিতীয় সংযোজন চুক্তি। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদ। করোনা মহামারীতে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন। দরিদ্রদের সহায়তায় আছে ব্যক্তি উদ্যোগ। কঠিন সময়ে সহায়তা পেয়ে খুশি কর্মহীন অসচ্ছল মানুষেরা। মাহমুদ হাসানের আরেকটি রিপোর্ট। করোনা মহামারীর শুরু থেকেই ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে রাজনৈতিক সংগঠনগুলো। এবার অসচ্ছলদের পাশে দাঁড়ালো বন ও পরিবেশ উপকমিটি। প্রায় 1000 জনের জন্য ত্রাণ সামগ্রী তুলে দেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। সাধারণ মানুষের পাশাপাশি আমাদের নেতাকর্মীদেরকে আমরা এই উপহার হিসাবে আমরা একটু সহযোগিতা করতে যাচ্ছি। যাত্রাবাড়ি এলাকায় স্বেচ্ছাসেবক লীগ ঈদ উপলক্ষে প্রায় 600 পরিবারের কাছে ত্রাণ সামগ্রী তুলে দেয়। দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোটাই হলো মানুষের কর্তব্য। সে অনুযায়ী আমরা মানবতার সেবা হিসেবে এই দুর্যোগ মুভমেন্টে আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি। উত্তরা 7 নম্বর সেক্টরে 1000 খানেক পরিবারের কাছে ত্রাণ সহায়তা দিয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। যতদিন মানুষ বিপদগ্রস্ত থাকবে ততদিন পর্যন্ত ঢাকা মহানগর আওয়ামী লীগ সাধ্যমতো আমরা করে যাব। কলাবাগান এলাকায় ধানমন্ডি উচ্চ বিদ্যালয়ে দরিদ্রদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছে দক্ষিণ আওয়ামী লীগের সাবেক নেতারা। বুড়ো বাংলাদেশও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ঢাকার বিভিন্ন স্থানে প্রায় 1100 পরিবারকে তারা সহায়তা দিয়েছে। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ভারত ও বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন ও বাণিজ্য প্রটোকলে দ্বিতীয় সংযোজন স্বাক্ষর হয়েছে। বুধবার ভারতের পক্ষে হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস এবং বাংলাদেশের পক্ষে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবা উদ্দিন চৌধুরী অভ্যন্তরীণ নৌ পরিবহন ও বাণিজ্য সম্পর্কিত প্রটোকলের দ্বিতীয় সংযোজনে স্বাক্ষর করেন। ঢাকার ভারতীয় হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। হাইকমিশন জানায়, বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরীণ নৌপথ ব্যবহার করে ট্রানজিট এবং বাণিজ্য সম্পর্কিত একটি দীর্ঘস্থায়ী ও কালোত্তীর্ণ প্রটোকল রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পরপরই 1972 সালে স্বাক্ষরিত এই প্রটোকল দুদেশের মধ্যকার অভিন্ন ইতিহাস, বন্ধুত্ব, আস্থা এবং পারস্পরিক লাভজনক অংশীদারিত্বের প্রতিফলন। আবারও বিরতি নিচ্ছি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরব তখন থাকবে। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত 48 লাখ, মৃত 3,18,000।
এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ উপকূলে আঘাত এনেছে ঘূর্ণিঝড় আম্পান, বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি। আম্পানের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সব প্রস্তুতি আছে বললেন প্রধানমন্ত্রী, পরিস্থিতির সার্বক্ষণিক পর্যবেক্ষণ। বেড়েই চলেছে করোনা সংক্রমণ, আক্রান্তের নতুন রেকর্ড 1617, আরও 16 জনের মৃত্যু। সংক্রমণের ঝুঁকি নিয়ে রাজধানী ছাড়ছে মানুষ, নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঈদযাত্রা। পবিত্র লাইলাতুল কদর আজ, ঘরে বসে ইবাদত বন্দেগীর আহ্বান আলেমদের। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।